সবুজ পাহাড়ের কুয়াশা ধীরে ধীরে মিশে যায় নীল হ্রদের জলে। এখানে প্রতিটি পাথর, প্রতিটি পুরনো দেয়াল যেন এখনো গল্প বলে। সিংহলী রাজাদের শেষ লড়াই, শেষ গৌরবের স্মৃতি। সেই ইতিহাসের একদম কেন্দ্রে জ্বলছে এক চিরন্তন আলো। পাহারা দিচ্ছে মানব জাতির অমূল্য ধন, পবিত্র দন্ত ধাতু। কিন্তু সবকিছু যতটা শান্ত দেখায়, ভেতরে ততটাই তীব্র। আগুনের শিখা আর চন্দ্রময় নৃত্যের ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি। শান্তি আর উত্তেজনার এই দুই বিপরীত জগতের মাঝখানে শুরু হতে যাচ্ছে এক অন্যরকম যাত্রা। চলুন ক্যান্ডির অলিগলিতে হারিয়ে যায়। আমি জাস্ট প্রবেশ করলাম, ভিতরে গিয়ে আমাদেরকে টিকিট নিতে হবে। এটা হচ্ছে দি সেক্রেট অফ ট্রুথ রিলিক, আর স্থানীয় সিনহালা ভাষাকে এটাকে বলা হয় শ্রী দালাদা মালাগাঁও। আমি যদি স্পেলিং বা প্রনাউন্সিয়েশন ভুল না করি। আমরা জাস্ট এন্ট্রেন্স দিয়ে এন্ট্রি করলাম, একটু একটু করে ভিতরে যাব আর আপনাদেরকে শোনাবো এর পিছনেকার ইতিহাস। ভাবুন তো, একটা দাঁত, এর পিছনে কত ইতিহাস। রাজাদের মধ্যে এটা নিয়ে কত যুদ্ধ, বদলেছে শ্রীলঙ্কার রাজধানী বারবার, অনুরাধাপুর থেকে পলনারুয়া, আরো বদলেছে অনেকবার। কিন্তু এই দাঁতের অংশবিশেষ সর্বশেষ সংরক্ষিত হয় এই ক্যান্ডিতে। গৌতম বুদ্ধার মহা পরিনির্বাণের পর এই দাঁতের অংশবিশেষ বুদ্ধা ধর্মাবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তৎকালীন যারা শাসক ছিলেন বা রাজা ছিলেন তাদের কাছে। কারণ এখানে বিশ্বাস করা হয় দাঁতের যে অংশ বিশেষ যার কাছে থাকবে সেই হচ্ছে ক্ষমতার অধিকারী বা ক্ষমতাশীল। সেই বিশ্বাস থেকেই এটি ভারতের কলিঙ্গ রাজ্য থেকে অনুরাধাপুর হয়ে শেষ পর্যন্ত এখানে ক্যান্ডিতে এসে তার স্থায়ী ঠিকানা হয়। ধর্মপিয়াসুরা মানুষরা সব সময় এখানে আসেন, বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্ত থেকে তারা এই ধর্মীয় উদ্দেশ্যে এখানে আসেন, ভ্রমণ করেন। লেফট সাইড থেকে টিকিট কিনলাম। টিকিট কেনার পরে যে এই পার্টটাতে আপনার জুতাগুলো রেখে যেতে হবে। আর এই শু এবং ব্যাকপ্যাক জমা দেওয়ার পরে এইখান দিয়ে আসতে হবে। আমি যাচ্ছি। এটা ফ্রন্ট সাইড ভিউ। এই সাইডটা দিয়ে উপরে যাব। আমি এর ইতিহাসটা একটু আপনাদের সাথে তুলে ধরি। সেটা যে এই গৌতম বুদ্ধার দাঁতের যে অংশ বিশেষ ট্রুথ রিলিকটা কিন্তু প্রথমে এখানে ছিল না। এটা প্রথমে সংরক্ষিত ছিল ভারতের কলিঙ্গ রাজ্যে। ভারতের কলিঙ্গ রাজ্যে প্রথম এটি সংরক্ষিত ছিল। পরবর্তীতে তৎকালীন ভারতের কলিঙ্গ রাজ্যের রাজা গুহাসিবা কে যখন শত্রুরা আক্রমণ করে, তার পুত্র রাজকুমার দত্ত এবং তার কন্যা রাজকুমারী হেমমালিকে একটা গুরু দায়িত্ব অর্পণ করেন। এটা যে এই দাঁতের অংশ বিশেষটাকে রক্ষা করতে হবে শত্রুদের হাত থেকে। পরবর্তীতে তার রাজকুমারী হেমমালি এবং রাজকুমার দত্ত এই দাঁতের অংশ বিশেষকে রাজকুমারী হেমমালি তার চুলের খোপায় নিয়ে, পরবর্তীতে রাজকুমারী হেমমালি তার চুলের খোপায় তীর্থযাত্রীর ছদ্মবেশে এটিকে লঙ্কাপট্টায় নিয়ে আসেন এবং তৎকালীন শাসক শ্রী ম্যাকবর্নের কাছে তিনি এটি স্থানান্তর করেন। রাজা ম্যাকবর্ন এই ধাতুটিকে তার রাজ্য অনুরাধাপুরে সংরক্ষণ করেন। পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা এবং বৈদেশিক শত্রুদের আক্রমণের কারণে এই পবিত্র দন্ত ধাতুটিকে স্থানান্তরিত করতে হয়েছিল এক শহর থেকে অন্য শহরে। পরবর্তীতে 1592 সালে রাজা প্রথম বিমল ধর্মসূর্য সেন ক্যান্ডিকে রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং তিনি এই পবিত্র দন্ত ধাতুটিকে ক্যান্ডিতে নিয়ে আসেন। এখানকার যে দোতলা মন্দির,
রাজা বিমল ধর্ম সূর্য সেনী প্রথম এখানে নির্মাণ করেন। বর্তমান আমরা যে রাজকীয় ও দৃষ্টিনন্দন মন্দিরটি দেখি তা মূলত 1700 সাল থেকে 1739 সালের মধ্যে রাজা বীর নরেন্দ্র সিনহা নির্মাণ করেন। এরকম সরু সিঁড়ি দিয়ে আপনাকে নিচতলা থেকে উপরে যেতে হবে মূল প্রকোষ্ঠে। যদিও আপনি এই দন্ত ধাতুটি দেখতে পাবেন না, কারণ এটিকে সংরক্ষণ করা হয়েছে এক বিশেষ কামরায় 7টি স্তূপাকার স্বর্ণের তৈরি পাত্রের মধ্যে। 1988 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আর এটি কেবল শ্রীলঙ্কার ধর্মীয় প্রতীক নয়, বরং দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের এক ঐতিহাসিক স্মারক। আজও এখানে সারা বিশ্ব থেকে বিভিন্ন দেশের মানুষ আসে এটাকে দেখার জন্য। ধর্ম পিয়াসু মানুষরা এখানে প্রায়শই এখানে আসেন। এখানে 3 বেলা উপাসনা করা হয়। বছরের একটা নির্দিষ্ট সময়ে বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই স্যাক্রেড অফ ট্রুথ রিলিক টেম্পলে। এই টেম্পলটাতে অনেকক্ষণ ঘুরলাম। এখন এখানকার যেই কালচারাল শো সেটা শুরু হয়ে 5টা থেকে 6টার মধ্যেই শেষ হয়। 5টায় শুরু হয়, 6টায় শেষ হয়। ভাবতেছি কালচারাল শোটা দেখবো, ওই জন্য একটু আর্লি বের হয়ে গেছি, নাহলে আরও কিছুক্ষণ এর ভিতরে থাকতাম, ঘুরতাম। এখন এই অসাধারণ ক্যান্ডির প্রাণ কেন্দ্র, এই যে আমার রাইট সাইডে যে লেক, ক্যান্ডি লেক দিয়ে মৃদু বাতাস খেতে খেতে সামনে যাচ্ছি কালচারাল ড্যান্স শো দেখতে। এখানকার যে ওয়েদার বা এখানকার যে কন্ডিশন বর্তমানে অসাধারণ। এরপরেই আমরা চলে আসলাম এক বিশাল অডিটোরিয়ামে। এটিকে ক্যান্ডির কালচারাল সংস্কৃতির প্রাণকেন্দ্র বলা চলে, কারণ এখানেই প্রদর্শন করা হয় দ্য ক্যান্ডিয়ান কালচারাল শো। শোর শুরুতেই বাজানো হলো মাগুল বেড়া বা ঐতিহ্যবাহী ডাক। লঙ্কান সংস্কৃতিতে যে কোনো শুভ কাজের শুরুতেই এই ডাম বাজিয়ে ঈশ্বর ও দর্শকদের স্বাগত জানানো হয়। এরপরেই শুরু হলো পূজা নৃত্য। চমৎকার সাদা রঙের শাড়িতে নারী নৃত্যশিল্পীরা যখন প্রদীপ বা থালা হাতে বুদ্ধ এবং দর্শকদের সম্মান জানিয়ে নাচছিলেন, পুরো হলের পরিবেশটাই বদলে গিয়েছিল। এরপরে স্টেজে আসলো এক জাগ ময়ূর। আসলে এটা ছিল ময়ূর নৃত্য, যেখানে শিল্পীরা অত্যন্ত নিখুঁতভাবে ময়ূরের পেখম মেলা এবং তার ছলাপ্রায় ভঙ্গি নাচের মাধ্যমে গলায় এক ধরনের তামার অলংকার এবং ডিগবাজি এবং শারীরিক কসরতের মাধ্যমে দেখলাম প্যান্থারু নৃত্য। শ্রীলঙ্কান সংস্কৃতির অন্যতম বড় একটি অংশ হলো এই কাঠের তৈরি রঙিন মুখোশ। স্টেজে যখন রাক্ষস আর পাখির মুখোশ পরে শিল্পীরা মাস্ক ডান্স করছিলেন, তখন লঙ্কান লোকগাথার এক অদ্ভুত আবহ তৈরি হয়েছিল। একটু দাঁড়ান, চমক এখনো বাকি। শোর একদম শেষ অংশে অগ্নিপুরুষরা স্টেজে এলেন। শুরু হলো ফায়ার ডান্স। হাতের জ্বলন্ত মশাল দিয়ে শরীরে স্পর্শ করা, বুক আর জিভে আগুন ছোঁয়ানো, এমনকি মুখ থেকে আগুনের হলকা বের করা দৃশ্যগুলো
বুক কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। আর সর্বশেষ জ্বলন্ত লাল কয়লার উপর দিয়ে তারা যেভাবে খালি পায়ে হেঁটে গেলেন তা দেখে পুরো হলের দর্শক স্তব্ধ হয়ে হাততালি দিচ্ছিল। আর এখানেই শেষ হলো ক্যান্ডি কালচারাল ড্যান্স শো। শোটা আসলেই অ্যামেজিং ছিল। আমি ভাবছিলাম যে 2000 টাকা দিয়ে শো দেখবো ওর্থ কিনা, বাট ইট ওয়াজ অ্যামেজিং, ওর্থ ইট। আপনারা আসলে এই শোটা মাস্ট ট্রাই করবেন। এখানকার যে শ্রীলঙ্কার ট্রেডিশনাল ড্যান্স অসাধারণ ছিল। ইটস এ গ্রেট শোকেস অফ ড্যান্স। কোলাহলপূর্ণ ক্যান্ডি শহরের এই জায়গায় আসলে আপনার সব ক্লান্তি নিমিষে উধাও হয়ে যাবে। আমার বাম পাশে যে বিশাল জলরাশি দেখছেন একে বলা হয় কিরি সমুদ্র বা আমাদের সবার পরিচিত ক্যান্ডি লেক। 1807 সালে ক্যান্ডির শেষ রাজা শ্রী বিক্রম রাজা সিংহে এই লেকটি তৈরি করেছিলেন। এই লেকের চারপাশে যে সুন্দর ঢেউ খেলানো ডিজাইনের যে দেয়ালগুলো আপনারা দেখবেন একে বলা হয় ওয়ালাকুলু ওয়াল বা ক্লাউড ওয়াল। এই লেকের শান্ত পানিতে যখন চারপাশের সবুজ পাহাড় আর রাজকীয় প্রাসাদের প্রতিচ্ছবি ভেসে ওঠে তখন ক্যামেরার লেন্সও যেন থেমে যায়। শুধু প্রকৃতি নয়, এখানে আপনার দেখা হয়ে যেতে পারে এক ঝাঁক রাজহাঁস, বিভিন্ন প্রজাতির পাখি আর লেকের পানিতে খেলা করা বিশাল সব মাছের সাথে। ক্যান্ডি লেক ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বিকেল বেলা। সূর্য যখন পাহাড়ের আড়ালে ডুব দিতে শুরু করে তখন পুরো লেক সোনাজরা রূপে রূপ নেয়। ঠিক এই সময়ে পাশের পবিত্র টুথ রিলিক টেম্পল থেকে বেশি আসে ডাম আর ঘন্টার আওয়াজ, যা এখানকার পরিবেশকে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তিতে ভরিয়ে দেয়।